সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। ইসরায়েলের সামরিক স্থাপনায় রকেট হামলা হিজবুল্লাহর। ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই ছিল ইসরায়েলি হামলার লক্ষ্য, যা বলছে রিপোর্ট। ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্যপদ না দেওয়াটা অন্যায্য, বলছে তুরস্ক। মুসলিমদের আক্রমণ করে বক্তব্য, বিরোধীদের তোপের মুখে মোদি। রাশিয়ার Su-35 যুদ্ধবিমান কবে পাচ্ছে ইরান? চীনের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে জার্মানিতে ৩ জন গ্রেপ্তার। এবং ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তাইওয়ান। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইসরায়েলের সামরিক স্থাপনায় রকেট হামলা হিজবুল্লাহর। ইসরায়েল একটি সামরিক স্থাপনায় হামলা করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার হিজবুল্লাহর এক বিবৃতিতে দাবি করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, উত্তর ইসরায়েলের হানিতা এলাকায় একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা করেছে হিজবুল্লাহ। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন হিসেবে হামলা করা হয়েছে। লেবাননের সশস্ত্র এই গোষ্ঠী ঘোষণা দিয়েছে, গাজায় ফিলিস্তিনিদের হত্যা ইসরায়েলের বোমাবর্ষণ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে তাদের হামলা চলবে। গত 7 অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। নির্বিচার হামলায় 34,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগ নারী ও শিশু। ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই ছিল ইসরায়েলি হামলার লক্ষ্য, যা বলছে রিপোর্ট। ইরানের ইস্পাহান প্রদেশে গত সপ্তাহে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এই হামলাটি ইসরায়েল থেকে চালানো হয়েছে। হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনা ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এমন একটি অঞ্চলকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানা গেছে। মার্কিন বার্তা সংস্থাগুলো বলেছে ইসরায়েলি হামলা চালিয়েছে, তবে হামলার বিষয়ে সম্মত বা অস্বীকার কোনো কিছুই করেনি ইহুদি রাষ্ট্র ইসরায়েল। ইরানি অঞ্চলে তার চিরপ্রতিদ্বন্দ্বী ইসরায়েলের উপর ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর 1 সপ্তাহ পরেই বিস্ফোরণগুলো ঘটেছে। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে এমন একটি অঞ্চলের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করেছে নিউ ইয়র্ক টাইমস ও বিবিসি। হামলাগুলো যুদ্ধবিমান থেকে চালানো হয়েছে বলে জানা গেছে। স্যাটেলাইট চিত্রে ইস্পাহান আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর পূর্বে অবস্থিত রুশ অরিজিন ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য S-300 অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি দেখা গেছে। ছবিগুলোতে 15 এপ্রিল গোপন সুবিধায় অবস্থিত S-300 প্রতিরক্ষা ব্যবস্থাকে দেখা গেছে। 19 এপ্রিল থেকে গুগল আর্থের সর্বশেষ ছবিতে স্থানটিকে খালি দেখাচ্ছে। আর এখানে S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নৌচিহ্ন নেই। নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাটি যেখানে হামলা করা হয়েছে তার উত্তরে অবস্থিত। বিবিসি তার বিশ্লেষণে জানিয়েছে, এই সিস্টেমে রাডার, স্বতন্ত্র ক্ষেপণাস্ত্র লঞ্চার, অন্যান্য সরঞ্জাম দিয়ে সজ্জিত বেশ কয়েকটি যান রয়েছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো এই সিস্টেমে আঘাত করেছিল বলে জানা গেছে। ইসরায়েলের অস্ত্র ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হয়েছে এবং অ্যান্টিব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত একটি অঞ্চলে তা আঘাত করেছে বলে বিশ্লেষণে দাবি করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের 2 কর্মকর্তা বলেছেন, শুক্রবার ইরানের সেনাবাহিনী ড্রোন, ক্ষেপণাস্ত্র, বিমান সহ ইরানের আকাশসীমা প্রবেশের কিছু শনাক্ত করতে পারেনি। এখানে কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি এবং ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়নি। বিবিসি জানিয়েছে, S-300 প্রতিরক্ষা ব্যবস্থার রাডার ক্ষতিগ্রস্ত হলেও মিসাইল লঞ্চারগুলো অক্ষত ছিল। নিউ ইয়র্ক টাইমস পশ্চিমা কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, ইরানকে বার্তা দিতে মূলত হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল চাইলে তেহরানের প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে পারে, তবে ক্ষেপণাস্ত্র বা যুদ্ধবিমান যেটি নিক্ষেপ করেছিল তা জর্ডানের আকাশসীমায় প্রবেশ করেনি। রাশিয়া বছরের পর বছর ধরে আলোচনার পর 2016 সালে ইরানকে S-300 এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ করে। সবচেয়ে শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সরবরাহ ইসরায়েলের মধ্যে উদ্বেগের জন্ম দিয়েছে। 2010 সালে পশ্চিমের চাপের কারণে রাশিয়া ইরানের সঙ্গে চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছিল। ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্যপদ না দেওয়াটা অন্যায্য, বলছে তুরস্ক। ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। সেই সঙ্গে ফিলিস্তিনের সদস্যপদ পাওয়া নিয়ে জাতিসংঘের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটোর বিরোধিতা করার আহ্বান জানায় দেশটি। রোববার 21 এপ্রিল এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, ইস্তাম্বুলে মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ সালেম উলতা মারজুকের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকাম ফিদান। সেখানে তিনি বলেছেন, ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্যপদ না দেওয়াটা অন্যায্য। তিনি বলেন, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই এই অবিচারের বিরোধিতা করতে এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে। মারজুকের সঙ্গে বৈঠক চলাকালে গাজায় চলমান হত্যাযজ্ঞ নিয়ে আলোচনা হয়েছে বলেও
জানান ফিদান। বলেন, তুরস্কের মতো মৌরিতানিয়া ফিলিস্তিনি ইস্যু, বিশেষ করে গাজায় পরিস্থিতি এবং সম্ভাব্য সব ধরনের সমর্থন দেয়া নিয়ে একটি সংবেদনশীল নীতি গ্রহণ করেছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, তুরস্ক ও মৌরিতানিয়া গাজা পরিস্থিতি নিয়ে ফিলিস্তিনিদের পাশে সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এছাড়া গাজা অবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তার নিরবচ্ছিন্ন সরবরাহের জন্য এবং একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত দুই দেশের প্রচেষ্টা অব্যাহত থাকার ঘোষণাও দেন তুরস্কের এই পররাষ্ট্রমন্ত্রী। মুসলিমদের আক্রমণ করে বক্তব্য, বিরোধীদের তোপের মুখে মোদি। ভারতে চলমান লোকসভা নির্বাচনে আবহে এবার মুসলিমদের নিশানা করে বক্তব্য দিয়ে কংগ্রেস ও অন্যান্য বিজেপি বিরোধী দলগুলোর তোপের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন বিজেপি শীর্ষ নেতা নরেন্দ্র মোদী। বিজেপি বিরোধী রাজনৈতিক জোট ইন্ডিয়াভুক্ত দলগুলো বলছে, দেশের সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের ভোটে টানতে ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছেন তিনি। বিজেপি থেকে অবশ্য এখন পর্যন্ত এই অভিযোগের কোনো প্রতিবাদ জানানো হয়নি। রোববার রাজস্থানে বাঁশওয়ারার এক জনসভায় বক্তব্য দেন নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেন, কংগ্রেস নেতৃত্বাধীন জোট যদি এবারের নির্বাচনে জয়ী হয় তাহলে দেশের সব সম্পদ সেই সব লোকজনের মধ্যে বন্টন করে দেবে মুসলিমদের মধ্যে যারা অনুপ্রবেশকারী এবং যাদের সন্তান বেশি হয়। যখন কংগ্রেসের সরকার ক্ষমতায় ছিল, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছিলেন, দেশের সম্পদে সবার আগে মুসলিমদের অধিকার রয়েছে। এবার কংগ্রেস ইন্ডিয়া জোট তা বাস্তবায়ন করবে। কংগ্রেস তাদের ইশতেহারে উল্লেখ করেছে, ক্ষমতায় গেলে আপনার রোজগারের অর্থ তারা মুসলিমদের মধ্যে বিলিয়ে দেবে। মা বোনদের কাছে থাকা সোনা রূপার হিসাব করা হবে, তারপর তা বিলিয়ে দেওয়া হবে তাদের মধ্যে যারা অনুপ্রবেশকারী এবং যাদের বাচ্চা কাচ্চা বেশি হয়। মা বোনদের মঙ্গলসূত্র রেহাই পাবে না। শহুরের নকশালরা সব উজাড় করে দেবে। এরপরও কি আপনারা কংগ্রেস ইন্ডিয়া জোটে ভোট দেবেন? জনসভায় বলেন নরেন্দ্র মোদী। বক্তব্যে কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধীকে আক্রমণ করেছেন মোদী। নাম উল্লেখ না করে তার সম্পর্কে বলেছেন, যারা ভোটে জিততে পারে না তারা মাঠ ছেড়ে পালিয়ে রাজ্যসভা সদস্য হয়েছেন। সংবাদপত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নরেন্দ্র মোদীর বক্তব্য প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে তীব্র সমালোচনা শুরু করে কংগ্রেস এবং ইন্ডিয়া জোটভুক্ত রাজনৈতিক দলগুলো। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রতিক্রিয়ায় বলেন, মোদীজি যে বেপরোয়া বক্তব্য দিলেন তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ভোটের প্রথম দফায় ইন্ডিয়া জোটে এগিয়ে যাওয়ায় তিনি হতাশ হয়েছেন। এ কারণে জনগণের মনোযোগ অন্যদিকে সরাতে ঘৃণা ভাষণের আশ্রয় নিয়েছেন। বিরোধীরা যা করেনি তা বলে জনগণকে বিপদগামী করার চেষ্টা করছেন। রাশিয়ার সু-35 যুদ্ধবিমান কবে পাচ্ছে ইরান? আগামী সপ্তাহে রাশিয়ার ভয়ঙ্কর যুদ্ধবিমান পেতে যাচ্ছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সুখোই সু-35 যুদ্ধবিমান পেলে ইরানের সামরিক শক্তি আরো বাড়াতে পারে। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সু-35 যুদ্ধবিমানের প্রথম চালানটি আগামী সপ্তাহে তেহরানে পৌঁছানোর কথা রয়েছে। প্রথম চালানে ঠিক কতটি যুদ্ধবিমান আসবে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে সব মিলিয়ে অন্তত 24টি যুদ্ধবিমান পেতে পারে ইরান। গত বছর চতুর্থ প্লাস প্রজন্মের অত্যাধুনিক সু-35 যুদ্ধবিমান কিনতে রাশিয়ার সাথে চুক্তি চূড়ান্ত করে ইরান। এই চুক্তির আওতায় মিল Mi-28 অ্যাটাক হেলিকপ্টার এবং Yak-130 প্রশিক্ষণ ও লাইট অ্যাটাক বিমানও কেনার কথাও জানা গিয়েছিল। ওই সময় দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করে। চীনের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে জার্মানিতে 3 জন গ্রেপ্তার। সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে এমন প্রযুক্তি চীনের গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তরের অভিযোগে 3 জার্মান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার জার্মানির কৌশলীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স খবরটি দিয়েছে। জার্মান চ্যান্সেলর ওলাফ শলজের চীন সফরের এক সপ্তাহ পরেই গ্রেপ্তারের ঘটনা ঘটল। ইউক্রেন আক্রমণের পর রাশিয়ার যুদ্ধকালীন অর্থনীতির প্রতি বেইজিং এর সমর্থন, মেধা সম্পত্তি চুরি এবং ন্যায্য বাজারে প্রবেশাধিকার সংক্রান্ত কয়েকটি ইস্যু নিয়ে আলোচনা করতে চীন সফর করেছিলেন জার্মান চ্যান্সেলর। চীনকে অংশীদার এবং প্রতিদ্বন্দ্বী দুটোই মনে করে জার্মানি। রাশিয়া চীনের দ্বৈত ব্যবহার উপযোগী পণ্য রপ্তানি করার বিষয়েও উদ্বেগ জানিয়েছে দেশটি, কারণ রপ্তানি করা সেসব পণ্য যুদ্ধক্ষেত্র ব্যবহার করা যায়। কৌশলীদের মতে গ্রেপ্তারকৃতদের দুজন হলেন হারউইক এফ এবং ইনা এফ। এই দম্পতি ডুসেলডর্ফে একটি কোম্পানি চালান। এই দম্পতি তাদের কোম্পানির মাধ্যমে একটি জার্মান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি সহযোগিতা চুক্তি সম্পন্ন করেছে। অপরজনের নাম টমাস আর, যাকে কৌশলীরা চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় বা MSS এর একজন কর্মচারীর এজেন্ট হিসেবে চিহ্নিত করেছেন। এক বিবৃতিতে জার্মান কৌশলীরা বলেন, হারউইক এফ এবং ইনা এফ দম্পতির সঙ্গে জার্মান বিশ্ববিদ্যালয়টির চুক্তির এক অংশে একটি গবেষণা সম্পর্কে বলা হয়েছে।
চীনা চুক্তিভিত্তিক অংশীদারের জন্য মেশিনের যন্ত্রাংশের উপর সেই গবেষণায় যুদ্ধজাহাজের মতো শক্তিশালী সামুদ্রিক ইঞ্জিন পরিচালনার বিষয়ে বলা হবে। বিবৃতিতে আরো বলা হয়, চীনের চুক্তিভিত্তিক সেই অংশীদার হচ্ছে এমএস এর একজন কর্মচারী, যার কাছ থেকে নির্দেশনা পেয়েছিলেন টমাসার। কৌশলীরা বলেন, সন্দেহভাজনরা এমএসএস এর পক্ষে জার্মানি থেকে একটি বিশেষ লেজারও কিনেছিলেন এবং সেই টাকা পরিশোধ করেছে এমএসএস। এরপর অনুমোদন ছাড়াই লেজারটি চীনে রপ্তানি করেছিলেন তারা। তবে লেজারটি কিসের জন্য ব্যবহার করা যেতে পারে তা নির্দিষ্ট করেননি কৌশলীরা। গত বছর জার্মান সরকার একটি কৌশলপত্র পেশ করেছিল, যেখানে চীনকে একই সঙ্গে প্রধান বাণিজ্য অংশীদার এবং পদ্ধতিগত প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করা হয়। গত সপ্তাহে জার্মানি রাশিয়ার হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 2 রুশ জার্মান নাগরিককে গ্রেপ্তার করেছে। তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের প্রতি জার্মানির সামরিক সমর্থনকে খর্ব করার লক্ষ্যে নাশকতামূলক হামলার পরিকল্পনা করেছিল বলে জানা গেছে। ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তাইওয়ান। তাইওয়ানের রাজধানী স্থানীয় সময় সোমবার বিকেলে একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে। এএফপি কর্মীরা এই খবর দিয়েছেন। এছাড়া কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন এটিকে পূর্ব হুয়ালিয়ানে উদ্ভূত একটি 5.5 মাত্রা কম্পন হিসেবে চিহ্নিত করেছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের ভূমিকম্প তাইওয়ানে আঘাত আনে স্থানীয় সময় বিকেল 5:08। এটি রাজধানী তাইপে অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ভূমিকম্পটিকে 5.3 মাত্রার বলে চিহ্নিত করেছে, যার গভীরতা 8.9 কিলোমিটার। এএফপি বলছে, পূর্ব হুয়ালিয়ান অঞ্চলটি ছিল 7.4 মাত্রার ভূমিকম্পের কেন্দ্রস্থল, যেটি 3রা এপ্রিল আঘাত করেছিল। এতে পাহাড়ি অঞ্চলের চারপাশে ভূমিধস হওয়ায় রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। প্রধান হুয়ালিয়ান শহরের ভবনগুলো খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ভূমিকম্পে নিহত হয়েছিল কমপক্ষে 17 জন। এএফপির একজন কর্মী বলেছেন, এই মাসের শুরুর দিকে বড় ভূমিকম্পের পর এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বা আফটারশকগুলোর মধ্যে একটি বলে মনে করা হয়েছে। হুয়ালিয়ানের ফায়ার ডিপার্টমেন্টের সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অফিসিয়াল চ্যানেলে একটি সংক্ষিপ্ত পোস্টে বলেছে, তারা যে কোনো বিপর্যয় পরিদর্শনের জন্য দল পাঠিয়েছে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ চালিয়ে যাবে এবং সময় মতো জানাবে। গণমাধ্যমটির তথ্য অনুসারে তাইওয়ানে ঘন ঘন ভূমিকম্প হয়ে থাকে, কারণ এটি দুটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। 3রা এপ্রিলে ভূমিকম্পের পর শত শত আফটারশক হয়, যা হুয়ালিয়ানের চারপাশে পাথরের আঘাতের কারণে হয়েছিল। 1999 সালে 7.6 মাত্রার পর এটি ছিল তাইওয়ানের সবচেয়ে গুরুতর ভূমিকম্প। তখন মৃতের সংখ্যা অনেক বেশি ছিল। দেশটির ইতিহাসে সবচেয়ে মারাত্মক ওই প্রাকৃতিক দুর্যোগে 2400 জন মারা গিয়েছিল। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।